আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি শুরু হবে। এরই মধ্যে ২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই দিনে মামলার পলাতক ২ আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও হতে পারে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এছাড়া চানখারপুলের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এ সম্পর্কে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, ট্রাইব্যুনালের কার্যক্রম আসলে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এজলাস বসেনি। এজলাস বসবে আমাদেরকে জানানো হয়েছে 12:30টার কিছু পরে হয়তো এজলাস বসবে। এবং আপনি জানেন সকালবেলায় সেনার যে 2 কর্মকর্তা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেশ সকালেই অর্থাৎ 9:30টার মধ্যেই তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদেরকে এজলাসে তোলা হয়নি। আপনি জানেন আমি এর আগেও সকালে জানিয়েছিলাম যে এই মামলার মোট আসামি আসলে 4 জন এবং বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম এই 2 জনকে সকালে হাজির করা হয়েছে এবং এই মামলা মোট 4 জন। এদের মধ্যে কিন্তু 2 জন পলাতক রয়েছে, যার মধ্যে হচ্ছে ওসি মশিউর রহমান রয়েছে এবং এডিসি রাশিদুল। এই 2 জন পলাতক রয়েছেন এবং এই 2 জন পলাতক থাকার কারণে তাদেরকে কিন্তু স্টেট ডিফেন্সে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে, যে তাদের বিরুদ্ধে যে বিচার কার্য যেভাবে চলবে সেই বিষয়গুলো দেখবে। এখন পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করছি যে এজলাস কখন বসবে। আপনি জানেন যে এই ঘটনাটি যেটি ঘটেছিল 18 এবং 19 জুলাই রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগেই কিন্তু গত 26 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানির যে হয়েছিল সেটিতে আজকে দিন ধার্য করা হয়েছে এবং সেই হিসাবেই 2 জন এই সেনা কর্মকর্তাকে এখানে আনা হয়েছে এবং 12:30টার কিছু পরে নিশ্চয়ই শুনানি শুরু হবে। শুনানিতে আসলে কি হয় সেটি আমরা তারপরেই দর্শকদেরকে জানাতে পারবো। তো এই ছিল ট্রাইব্যুনালের সর্বশেষ খবর। জানছিলাম ট্রাইব্যুনালে চলমান জুলাই আগস্ট হত্যা মামলা কার্যক্রম সম্পর্কে। 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে। সকাল 8:30টায় ড্রুক এয়ারের বিশেষ একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে বিদায় জানান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীকে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল সশস্ত্র সালাম জানায়। 3 দিনের এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেরিন তোবগে। এ সময় 2 দেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট যোগাযোগে পারস্পরিক সহযোগিতা বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই হয়। ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় যে সকল মামলায় স্থগিত অবস্থায় আছে সেগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। যারাই নির্বাচিত হবেন আশা রাখব তারা ডিএসএতে ফিরতে চাইবেন না। আশা রাখব তারা সাংবাদিকদের, স্টেক হোল্ডারদের কাছ থেকে সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার, সাংবাদিকদের প্রফেশনাল অধিকার সুরক্ষার জন্য ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের একটা পথ খুঁজে পাবেন।
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত এবং আহত হয়েছেন আরও ৩ জন। নিহত শাহিন শিকদার উপজেলার গজগা গ্রামের বাসিন্দা। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলার দেবীনগর গ্রামের রাস্তায় রাতে 5 ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে তাদের আটক করে নাম ঠিকানা জিজ্ঞাসা না করে গণপিটুনি দেয়। এতে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও 4 জন গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর 3 জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে এর প্রভাব মোকাবিলা করবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনের সহায়তা শীর্ষক এক প্রতিবেদন তুলে ধরে বিশ্বব্যাংক। এতে সংস্থাটি জানায়, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। এর ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা সহ উপকূল বেষ্টিত এলাকায় লবণাক্ততা বাড়বে। পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষি ও কর্মসংস্থান। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তি, অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। জলবায়ু অভিযোজন মোকাবেলায় বাংলাদেশের অনেক পলিসি রয়েছে, তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। এ বিষয়ে পাইলট প্রকল্প চলমান রয়েছে, তবে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করছে বাংলাদেশ। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।